কমপ্লিট শাটডাউনে অচল এনবিআর, অপূরণীয় ক্ষতি অর্থনীতির, কর্মকর্তা কর্মচারীদের শ্রমিক আন্দোলনের মতো কর্মসূচির সমালোচনা ব্যবসায়ীদের। ব্যবসাকে করতে হবে ফ্যাসিস্ট মুক্ত, রাখতে হবে রাজনীতির বাইরে, বলেছেন আমির খসরু। যৌক্তিক সংস্কার শেষে দ্রুত নির্বাচনের দাবি রিজভীর। চাঁদাবাজি দলবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ইসলামী আন্দোলনের। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি জামাত। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবিতে রোববারও কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি পালন করবে প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও কর্মচারীরা। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়। শনিবার সকাল 10টা থেকেই আগারগাঁওয়ের এনবিআর ভবনে অবস্থান নেয় কর্মকর্তা ও কর্মচারীরা। তবে সকাল 10:30টার পর এনবিআর ভবন অবরুদ্ধ করে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী। প্রতিষ্ঠানটির ভেতরে ও বাইরে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। মার্চ টু এনবিআর সফল করতে ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন জেলা কর, কাস্টমস ও ভ্যাট অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা এসে কর্মসূচিতে অংশ নিয়েছেন। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতারা জানান, বৃহস্পতিবার অর্থ উপদেষ্টার বৈঠকে আন্দোলনরতদের কাউকেই ডাকা হয়নি। শুক্রবারের অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি সম্পর্কেও তারা কিছু জানেন না। চেয়ারম্যানের পদত্যাগের ঘোষণা না আসা পর্যন্ত কর্মসূচি প্রত্যাহার না করার কথা জানিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। এদিকে এনবিআর এর কর্মকর্তা কর্মচারীদের আন্দোলন অর্থনীতিকে মারাত্মক সংকটের মধ্যে ফেলেছে। আন্দোলন থেকে দ্রুত সরিয়ে আনার উদ্যোগ দাবি জানিয়েছে দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠনগুলো। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর বর্তমান অচল অবস্থার প্রেক্ষিতে রাজধানীর একটি হোটেলে যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করে বিজিএমইএ, বিটিএমএ, বিকেএমইএ, ডিসিসিআই সহ বেশ কয়েকটি ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় ব্যবসায়ী সংগঠনের নেতারা বলেন, আলাপ আলোচনার মধ্যে এনবিআর সংস্কার হতে হবে, তবে এনবিআর চেয়ারম্যানের অপসারণ কোনো সমাধান নয়। শ্রমিক আন্দোলনের মতো আন্দোলন করে ব্যবসা বাণিজ্য বাধাগ্রস্ত করতে এনবিআর কর্মকর্তা কর্মচারী পারেন কিনা সেই প্রশ্ন তোলা হয় সংবাদ সম্মেলনে। এ সময় বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান এনবিআর আন্দোলনে ব্যবসায়ী সমাজ ইন্ধনে অর্থ উপদেষ্টার অভিযোগ অস্বীকার করেন। বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজ বিসিআই এর সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ বলেন, এনবিআর এর আন্দোলন শুধু অর্থনীতির ক্ষতি নয়, বিদেশিদের কাছে ইমেজ সংকট তৈরি করছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশে অর্থনীতির যে সৃজনশীলতা ছিল তা গেল 17 বছরে ধ্বংস করা হয়েছে। ব্যবসাকে রাজনীতির বাইরে রাখতে হবে এবং ফ্যাসিস্ট মুক্ত করতে হবে। দুপুরে সিলেটের মেন্দিবাগে বিজনেস ডায়ালগ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় আমির খসরু মাহমুদ আরও বলেন, আগের মতো রাজনীতি করলে আর হবে না। এই দেশের মানুষের মন মানসিকতা পরিবর্তন হয়েছে। ক্ষমতায় আসলে 18 মাসে 1 কোটি মানুষের কর্মসংস্থানের কার্যক্রম হাতে নেওয়া হবে বলেও আশ্বাস দেন বিএনপির এই নেতা। এটা কিন্তু অনেক বড় টার্গেট, কিন্তু আমরা টার্গেটটা দিয়ে বসে না। এই টার্গেট পূরণ করার জন্য কোথায় কোথায় আমরা চাকরি হবে সেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি জিডিপির 5% করে স্বাস্থ্য খাতে, শিক্ষা খাতে আমরা ব্যয় করব। এত বড় সাহস নিয়ে কেউ কোনোদিন প্রোগ্রাম করেনি। অর্থাৎ ইউনিভার্সাল হেলথ কেয়ার, প্রত্যেকটা মানুষের হেলথ কেয়ারের অধিকার আমাকে দিতে হবে। এদিকে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন বাস্তবায়নের তাগিদ দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, গণতান্ত্রিক সরকার ক্ষমতা এলে দেশের উন্নয়ন ও অগ্রগতি বাড়বে। গণ অভ্যুত্থান 2024 উপলক্ষে বিএনপি ঘোষিত 36 দিনের কর্মসূচি বাস্তবায়নের জন্য চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র পরিদর্শন করে বিএনপির একটি প্রতিনিধি দল। এ সময় রুহুল কবির রিজভী বলেন, দেশের অর্থনীতি, সামাজিক ন্যায় বিচার ও মব সংস্কৃতি থেকে মুক্তির দরকার। বিগত দিনের মতো গডফাদার তৈরি করতে চায় না বিএনপি, তাই সব ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিতের কথা জানান রুহুল কবির রিজভী। পড়েছি, আমাদের অর্থনৈতিক সংকট আছে, সামাজিক সংকট আছে, নানা ধরনের মব কালচারের কথা শোনা যাচ্ছে। এগুলোর থেকে গোটা জাতিকে আমাদেরকে মুক্ত করতে হবে। প্রতিটি জাতির কাছে আমাদের যারা জনপ্রতিনিধি হবেন আগামীতে, তাদের প্রতিটি পদে পদে যাতে জবাবদিহিতে থাকে, সেই গণতন্ত্র নিশ্চিত আমাদের করতে হবে। এখানে একজন ব্যক্তি ক্ষমতাশালী হলেন, কেউ এমপি হয়ে গেলেন, কেউ জনপ্রতিনিধি হয়ে সে এলাকার গডফাদার হয়ে গেলেন। শেখ হাসিনার আমলে যেটা হয়েছে, আমরা সেই পরিস্থিতি তৈরি হবে না।
অতীতে সংবিধান মেনেই স্বৈরাচার তৈরি হয়েছে, তাই পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। শনিবার সকাল থেকে দেশের বিভিন্ন জেলা থেকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে এসব কথা বলেন তিনি। এতে যোগ দেন হাজার হাজার নেতাকর্মী। মহাসমাবেশে সংস্কার ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিকে সমর্থন করে এমন অন্যান্য রাজনৈতিক দলগুলোকেও আমন্ত্রণ জানানো হয়েছে। সকাল থেকে শুরু হওয়া এই মহাসমাবেশের প্রথম অধিবেশন শেষ হয় জোহরের নামাজের পর। প্রথম অধিবেশনের বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা আগামী নির্বাচনে হাত পাখার পক্ষে ভোট চান। চাঁদাবাজি, দলবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারিও দেন ইসলামী আন্দোলনের নেতারা। এ সময় অন্যান্য দলের নেতারা তাদের বক্তব্যে বলেন, ২৪-এর অভ্যুত্থানের শক্তি এক থাকলে দেশে আর কোনো স্বৈরাচারের মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জামাত ইসলামী। রাজধানীর মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ১৬ জুলাই শহীদ আবু সাইদ স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান করতে রংপুর যাবেন শীর্ষ নেতারা। ১৯ জুলাই জামাত ঘোষিত ৭ দফা বাস্তবায়নের উদ্দেশ্যে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করবে দলটি। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গুত্ব বরণকারীদের জন্য দেশব্যাপী শাখায় শাখায় দোয়া অনুষ্ঠান। ২ থেকে ৪ জুলাই দরিদ্র, অসহায়, দুস্থ ও ইয়াতিমদের মাঝে খাবার বিতরণ। ৮ থেকে ১৫ জুলাই জামাত নেতৃবৃন্দ শহীদ ও আহত পরিবারের সাথে সাক্ষাৎ করবেন, মত বিনিময় করবেন এবং তাদের দোয়া অনুষ্ঠানে শরীক হবেন। কবর জিয়ারত সহ অন্যান্য পারিবারিক সহানুভূতি প্রকাশের জন্য বিভিন্ন এলাকায় সারা দেশে সফর করবেন। ১৯ জুলাই জামাত ঘোষিত যে ৭ দফা, সেটা বাস্তবায়নের জন্যে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আমরা জাতীয় সমাবেশের ডাক দিয়েছি। বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন বলেছেন, দেশের মানুষ এখন নির্বাচনমুখী। ষড়যন্ত্র করে ফেব্রুয়ারির নির্বাচন কেউ দাবিয়ে রাখতে পারবে না। দুপুরে মৌলভীবাজারের রাজনগর বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জাহিদ হোসেন বলেন, জুলাই আন্দোলন চলাকালে দেশের মানুষকে ফেলে পালিয়েছে স্বৈরাচার শেখ হাসিনা, যা তাদের পরিবারের ঐতিহ্য। সরকারি ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক আলহাজ GK গৌস। উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী সহ অন্যান্যরা। দেশের মানুষ কিন্তু এখন নির্বাচনী ট্রেনে চড়ে উঠেছে, অর্থাৎ দেশের মানুষ নির্বাচনমুখী হয়েছে। এটিকে কোনো ষড়যন্ত্র করে কেউ দাবিয়ে রাখতে পারবেন না। সংখ্যাগরিষ্ঠ মানুষের চেহারার দিকে চেয়ে দেখেন, তাদের মনের ভাষা বোঝার চেষ্টা করেন, তাদের চেহারা দেখলেই বুঝতে পারবেন ফেব্রুয়ারিতে নির্বাচন কত অবশ্যম্ভাবী। আগামী নির্বাচন সুষ্ঠু উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিকেলে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টার সাথে প্রধান নির্বাচন কমিশনারের দেখা করার বিষয়টি ছিল সৌজন্য সাক্ষাৎ। বলেন, খুলনায় দক্ষ জনবল নির্ভর ইন্ডাস্ট্রি ও বন্ধ জুট মিল চালুর ক্ষেত্রে সরকারের ইতিবাচক মনোভাব আছে। ইলেকশন যাতে ফ্রি ফেয়ার হয় সেজন্য যেই কয়টা কাজ করা হচ্ছে তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল যে ইলেকশন কমিশনের জন্য আমরা একটা রিফর্ম কমিটি করেছিলাম। আমরা চাই বাংলাদেশে একটা ডেমোক্রেটিক ট্রানজিশন হোক, জনগণের ম্যান্ডেটে যারা ইলেকশনে জিতবে তারাই এসে ক্ষমতা গ্রহণ করুক। কাস্টমস শাটডাউন কর্মসূচিতে অচল অবস্থা তৈরি হয়েছে চট্টগ্রাম বন্দরে। এতে কাস্টম হাউসের দৈনিক রাজস্ব ক্ষতি হচ্ছে অন্তত 209 কোটি টাকা। সকাল 6টা থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে প্রায় বন্ধ রয়েছে আমদানি রপ্তানি পণ্যের শুল্কায়ন কার্যক্রম। তবে আগে থেকে জাহাজের নিবন্ধন সহ অন্যান্য কার্যক্রমের অনুমোদন থাকায় চালু রয়েছে কন্টেইনার ওঠানামা। নতুন আসা জাহাজগুলোর নিবন্ধন না পাওয়ায় থাকছে না জেটিতে ভেড়ানোর সুযোগ। ব্যবসায়ীরা বলছেন, দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের 85% পরিবাহিত হয় এই বন্দর দিয়ে। চলমান আন্দোলন চলতে থাকলে অচল হয়ে পড়বে পুরো বন্দর, বাড়বে মূল্যস্ফীতি। এতে ব্যবসায়ী, ভোক্তা সহ উভয় পক্ষই ক্ষতিগ্রস্ত হবেন। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস ট্রাক সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন। শুক্রবার রাত 3:30টায় এক্সপ্রেসওয়ের সিংপাড়া, নওয়াপাড়া ও হাঁসাড়া ব্রিজে এই দুর্ঘটনা হয়।
পুলিশ জানায় যশোর থেকে ঢাকাগামী হামদান এক্সপ্রেস নামের দ্রুত গতির একটি যাত্রীবাহী বাস প্রথমে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা পণ্য বোঝাই ট্রাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় 2 জন। পরে আশঙ্কাজনক অবস্থায় আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে সেখানে প্রাণ গেছে আরও 2 জনের। নিহতদের মধ্যে 3 জন বাস যাত্রী ও 1 জন ট্রাকের হেলপার বলে জানিয়েছে পুলিশ। এই দুর্ঘটনায় আহত অন্তত 16 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটি এলাকায় একটি টিস্যু ব্যাগ কারখানায় আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয়রা জানান, সকালে বেগুনবাড়ি ব্রিজ সংলগ্ন কারখানাটিতে হঠাৎ ধোঁয়া দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন এলাকাবাসী। 2 ঘন্টার চেষ্টায় আগুন নেভায় ফায়ার সার্ভিসের 3টি ইউনিট। কারখানা কর্তৃপক্ষ জানায়, পর্যাপ্ত অগ্নি নির্বাপক যন্ত্র থাকলেও লোকবল না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। এতে ক্ষতি হয়েছে প্রায় 35 লাখ টাকা। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। পিরোজপুরের নাজিরপুর উপজেলায় আয়ের উৎস হিসেবে স্থানীয়দের স্বপ্ন দেখাচ্ছে অযত্নে বেড়ে ওঠা কচুরিপানা। রপ্তানিযোগ্য পণ্য তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত হচ্ছে এটি। কাঁচামাল হিসেবেও রপ্তানি হচ্ছে বিশ্বের 25টি দেশে। পিরোজপুর প্রতিনিধি কুমার শুভ রায়ের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। কচুরিপানার গ্রাম হিসেবে বেশ পরিচিত পিরোজপুরের নাজিরপুর উপজেলার গাওখালীর সোনাপুর গ্রামটি। নদী আর বিলে মাইলের পর মাইল দিগন্ত জুড়ে বিস্তৃত কচুরিপানা। এই এলাকার নিম্নবিত্তদের কাছে আয়ের এক অন্যতম উৎস এখন অবহেলিত কচুরিপানা। সব বয়সের নারী পুরুষ এমনকি শিক্ষার্থীরাও তাদের পড়াশোনার খরচ জোগাতে সহযোগী পেশা হিসেবে বেছে নিচ্ছেন এটি। সকাল হলেই ছোট ছোট নৌকা নিয়ে বেরিয়ে পড়েন তারা কচুরিপানা সংগ্রহে। শুধু নামমাত্র খরচে সংগ্রহ করা হচ্ছে এগুলো। এলাকার শতকরা 95টি পরিবার যুক্ত আছে এর সাথে। বাদ যাননি গৃহবধূরাও। গ্রামবাসীরা শোনা পরে আমরা ওটা কাটি কাটার পর শুকিয়ে ঠিক আছে 50 টাকা কেজিতে আমরা আলমগীর মাধ্যমে বিক্রি করি। কলেজে অনেক বই খাতা লাগে, এসব মনে করেন যে আমার অনেক সুবিধা হচ্ছে, অনেক সুবিধা। মাসে ধরেন 6000-7000 টাকা করা যায়। এই অঞ্চলের মানুষ অনেক দরিদ্র, সেক্ষেত্রে তারা কচুরিপানা কাটে এটা বাবার কাছে বিক্রি করে তারা আর্থিকভাবে লাভবান। মাঘ থেকে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত ভরা মৌসুম থাকলেও এর সংগ্রহ চলে সারা বছর জুড়ে। কাটার পর প্রসেস করে শুকাতে প্রায় 5 থেকে 6 দিন লেগে যায়। এরপরই বিক্রি। প্রতি কেজি শুকনো কচুরিপানা বিক্রি হয় 50 টাকা দরে। এ দিয়ে তৈরি হচ্ছে দৃষ্টিনন্দন ফুলের ঝুড়ি, পাপোশ, ফুলদানি, ম্যাট্রেস সহ বিভিন্ন ধরনের গৃহসজ্জার সামগ্রী। অনেকটা বিনা পুঁজিতে স্বাবলম্বী হচ্ছেন এলাকাবাসী। প্রথম অবস্থায় যেমন এই কচুরিপানা শুরু হয়েছে, অনেকেই হাসছে যে কচুরিপানা এটা কিনবে আর এইটা কাটতে কয়। সরকার সেরকম কোনো একটা আমাদের সুযোগ করে দিত, আমাদের অঞ্চলে যদি একটা শিল্প কারখানা তৈরি করে দিত, যদি যোগাযোগ ব্যবস্থাটা ভালো হইতো, তাইলে আমার এই ব্যবসা যদি অন্তত ভ্যান গাড়ি আসতে পারতো আমার এই গুদাম পর্যন্ত, তাইলে এই যারা কচুরিগুলো কাটে তারা অন্তত ভ্যানে করে নিয়ে আসতো আমার গুদামে। তাতে অন্তত আমার এই কচুরিপানা কেনায় বা তাদের বিক্রয় করা অনেক সুবিধা হইতো। এটিকে ব্যবসা হিসেবে গড়ে তুলতে দ্রুত ওই এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের দাবি ব্যবসা সংশ্লিষ্টদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট। চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদ জাম্বুরি মাঠের পাশে উদ্বোধন হলো 10 তলা আধুনিক ল্যাব সমৃদ্ধ বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন BSTI এর চট্টগ্রাম আঞ্চলিক ভবন। শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খানের উপস্থিতিতে এর উদ্বোধন করেন শহীদ ফয়সাল আহমদ শান্তর মা কোহিনুর আক্তার। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, আধুনিক ল্যাব সমৃদ্ধ BSTI এর চট্টগ্রাম আঞ্চলিক ভবন হওয়ায় চট্টগ্রামের ব্যবসায়ীরা আর ঢাকার দিকে না তাকিয়ে চট্টগ্রামেই সেবা পাবেন। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এবং বরিশাল বিভাগীয় দলনেতা আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, অন্য দলের সাথে বিএনপির তুলনা করে লাভ নেই, ওদের প্রার্থী খুঁজতে হয়, আর সবার মধ্য দিয়ে যোগ্যদের প্রার্থী হিসেবে বাছাই করে বিএনপি। বরিশাল অশ্বিনী কুমার হলে বিএনপির সদস্য ফরম বিতরণ ও সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ডেঙ্গু চিকুনগুনিয়া মোকাবেলায় আগামী 3 মাস ব্যাপী বিশেষ সচেতনতামূলক ও পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। শনিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ চত্বরে গণসচেতনতামূলক এই কর্মসূচির উদ্বোধন করেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন।
সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ কলেজ শিক্ষক কর্মচারীর সমাবেশ ও মতবিনিময় সভা হয়েছে। সংগঠনটির কলারোয়া উপজেলা শাখার আয়োজনে শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজের হলরুমে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। নোয়াখালী সদর উপজেলায় মাদ্রাসায় হিফজ বিভাগের ছাত্র জোবায়ের ইবনে জুদানকে শারীরিক নির্যাতনে হত্যার ঘটনায় জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। সকালে ঘণ্টাব্যাপী সদর উপজেলার নোয়াখালী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে নিহত জুদানের স্বজন ও এলাকাবাসী অংশ নেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক, এই লক্ষ্যে হবিগঞ্জে জেলা যুবদলের উদ্যোগে শোভাযাত্রা ও সমাবেশ হয়েছে। হবিগঞ্জ নিমতলা থেকে বের হওয়া শোভাযাত্রায় জেলার ৯টি উপজেলার হাজারো নেতাকর্মী অংশ নেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের কো-চেয়ারম্যান ডাক্তার জোবাইদা রহমানের জন্মবার্ষিকীতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে বৃক্ষরোপণ, চারাগাছ বিতরণ ও শোভাযাত্রা কর্মসূচি পালন হয়েছে। সাভারে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে ৪ শতাধিক দৃষ্টি প্রতিবন্ধী। দুপুরে সাভার বাজার বাস স্ট্যান্ডে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা মার্কেটের সামনে এসব কর্মসূচি পালন করে। সংস্থার মহাসচিব আইয়ুব আলী হাওলাদার সহ দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার কর্মকর্তারা এতে বক্তব্য রাখেন। সংস্কৃতি মন্ত্রণালয়ের সংবিধান পরিপন্থী ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন ২০১০ সংশোধন করে জাতীয় বৈচিত্র্য ইনস্টিটিউট অধ্যাদেশ ২০২৫ প্রণয়নের সিদ্ধান্ত বাতিল ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বরাদ্দে সাম্প্রদায়িক বৈষম্যের নিরপেক্ষ তদন্ত সহ ৪ দফা দাবিতে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন করেছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ। সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। কমপ্লিট শাটডাউনে অচল এনবিআর, অপূরণীয় ক্ষতি অর্থনীতির, কর্মকর্তা কর্মচারীদের শ্রমিক আন্দোলনের মতো কর্মসূচির সমালোচনা ব্যবসায়ীদের। ব্যবসাকে করতে হবে ফ্যাসিস্ট মুক্ত, রাখতে হবে রাজনীতির বাইরে, বলেছেন আমির খসরু। যৌক্তিক সংস্কার শেষে দ্রুত নির্বাচনের দাবি রিজভীর। চাঁদাবাজি, দলবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ইসলামী আন্দোলনের। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি জামাতে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা ৭:৩০টায়। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।